তাহলে বিভবটা দেখি। তড়িৎ বিভব সংক্ষেপে দেখা দিচ্ছে যে একটা তড়িৎ ক্ষেত্র আছে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা চার্জ তৈরি করেছে একটা তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দুকে আমরা বলি অসীমের বিন্দু, তাই না? এই যে চার্জ এখানে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে, অবশ্যই একটা চার্জ এখানে আছে। সেই চার্জের চারিপাশের অঞ্চল জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। সেই অঞ্চলের এখানে যে চার্জটা আছে তার তড়িৎ ক্ষেত্রের বাইরের একটা বিন্দু নিলাম এইটা। এই বিন্দু থেকে প্লাস কিউ পরিমাণ চার্জ যদি আমরা বা যে কোনো পরিমাণ চার্জ যদি এখানে আমি আনতে চাই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কাজ করতে হবে, তাই না? এই কাজের নাম যদি ডাব্লু দিই, তাহলে দেখো প্লাস কিউ পরিমাণ চার্জ আনতে কাজ করতে হয়েছে ডাব্লু পরিমাণ। প্লাস কিউ হতে পারে বা মাইনাস কিউ হতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা যে হিসাব নিকাশ করবো +1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে তার নাম হচ্ছে বিভব, তড়িৎ বিভব। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওই গত ক্লাসে যেটা প্রাবল্য পড়িয়েছিলাম সেটার সাথে মিল রেখে বলছি যে এখান থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, এখান থেকে বা অসীমের বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য একটা বিন্দু তুমি চিন্তা করো, এই বিন্দু বা এই বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে আনতে কিন্তু একই পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে না। তাই বিভবের মানটা বিন্দু টু বিন্দু কম বেশি হতে পারে। তাই আমরা কি বলবো, যে বিন্দুতে আনবো সেই বিন্দুর বিভব বলবো। কাকে আনবো? +1 কুলম্ব চার্জ। তড়িৎ বিভবটা +1 কুলম্ব চার্জের সাপেক্ষে পরিমাপ করা হয়, নির্ণয় করা হয়। ঠিক আছে? তাহলে +1 কুলম্ব বা একক ধনাত্মক চার্জকে অসীম হতে বা তড়িৎ ক্ষেত্রের বাইরে হতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। ওকে, তো এককটা বুঝতেই পারছো, জুল পার কুলম্ব। তো এখন খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে মাত্রাটা, তোমরা বের করে নিও, এটা একটা স্কেলার রাশি। এবার খেয়াল করো যে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে +1 কুলম্ব চার্জ আনতে যে কাজ করতে হচ্ছে সেটার নাম হচ্ছে কিন্তু বিভব। অন্য যে কোনো পরিমাণ চার্জ আনতে যে কাজ করতে হয় সেটাকে আমরা কিন্তু বিভব বলছি না। এমনকি -1 কুলম্ব আনতে যে কাজ করতে হয় সেটাকেও কিন্তু আমরা তড়িৎ বিভব বলছি না। ওকে, তড়িৎ বিভবটা হচ্ছে তাহলে কি, 1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়। ঠিক আছে? তো আর একটা জিনিস একটু জেনে নেই, ধনাত্মক চার্জে চালিত বস্তুর বিভব বেশি আর ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভবটা হচ্ছে কম। ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভব, এগুলো ব্যাখ্যা করে পড়িয়েছি আমি, এখন আর অত ব্যাখ্যা করে পড়ানোর সময় আসলে নেই, তাই না? তাহলে একটু মনে রাখি আমরা যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভবটা বেশি আর ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভবটা হচ্ছে কম। এবার যখন আমরা বলবো যে অসীম থেকে এই বিন্দুতে, ঠিক আছে, অসীম থেকে কোন বিন্দুতে? তড়িৎ ক্ষেত্রের মধ্যেকার কোন বিন্দুতে আনতেছি। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যকার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি আমি 1 কুলম্ব চার্জকে নিয়ে যাই, তখন সেটাকে বলবো আমরা ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য। ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য। ঠিক আছে? তো আমরা যদি বলি যে এই বিন্দুর নাম দিলাম এ আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কিন্তু দুটা বিন্দু, তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটা বিন্দু। তো আমি এ থেকে বি তে 1 কুলম্ব চার্জকে নিয়ে যাব, অথবা বি থেকে এ তেও আনতে পারো। তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এ থেকে যদি আমি বি বিন্দুতে 1 কুলম্ব চার্জ নিয়ে যাই, +1 কিন্তু, তাহলে তাহলে আমাদের যে বিভব পার্থক্য হবে ওই বিন্দু দ্বয়ের, তাহলে এ থেকে বি তে যখন আমি নিয়ে যাব, লিখবো কি হয় দেখো তো, এ থেকে আমি বি বিন্দুতে একটা চার্জ নিয়ে গেছি, কত কুলম্ব? +1 কুলম্ব চার্জকে নিয়ে গেছি এ থেকে বি তে। তাহলে আমরা লিখবো যে এ ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য কিভাবে আমরা প্রেজেন্ট করব, ভিবি মাইনাস হচ্ছে ভি এ, অর্থাৎ এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব। এই যে এ থেকে অসীম থেকে যদি আমার অসীম থেকে 1 কুলম্ব চার্জকে যদি আমি এ বিন্দুতে আনি তাহলে কাজ করতে হবে, সেটার নাম হচ্ছে ভি এ বা এ বিন্দুর বিভব। আর অসীম থেকে 1 কুলম্ব চার্জকে যদি আমরা বি বিন্দুতে আনতে চাই তাহলে যে কাজ করতে হবে তাকে বলবো আমরা ওই বিন্দুর বিভব বা বি বিন্দুর বিভব। আর এ থেকে যখন আমি বি তে যাব, যে ডিফারেন্সটা তৈরি হলো, যে অসীম থেকে এ বিন্দুতে, অসীম থেকে বি বিন্দুতে ডিফারেন্স আছে না, এই ডিফারেন্সটাকে বলবো ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য। অর্থাৎ 1 কুলম্ব চার্জকে যদি আমরা +1 এ থেকে বি তে নিয়ে যাই তখন আমরা লিখবো ভিবি মাইনাস ভিএ, ওই বিন্দুদের বিভব পার্থক্য, যদি আমরা ভি লিখলাম। এখন একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা এ থেকে যখন বি তে যাচ্ছি তখন
দেখো চূড়ান্ত বিন্দুর বিভবটা কিন্তু আগে লিখছি, বিটা হচ্ছে চূড়ান্ত বিভব। তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে এ থেকে বি তে আমি 1 কুলম্ব চার্জকে নিয়ে গেছি, তাহলে লিখবো আমরা ভিবি মাইনাস বি। সিমিলারলি যদি আমরা বলি যে এ থেকে বি তে না যাব না, বি থেকে এতে আসবো, তাহলে আমার চূড়ান্ত বিন্দু কোনটা? এ বিন্দু। আদি বিন্দু কোনটা? বি বিন্দু। তাহলে এটার বিভব পার্থক্য হবে হচ্ছে ভি এ মাইনাস হচ্ছে ভিবি। তাহলে এই সূত্রের রূপটা কি রকম হবে দেখো তো, কাজের রূপটা ঠিক কি হবে? তাহলে আমাদের ভি ইজ ইকাল টু ডব্লিউ ভাগ কিউ। তো আমরা যদি বলি যে ডব্লিউ ইজ ইকাল টু ভি কিউ, এখন এই ডব্লিউ ইজ ইকাল টু ভি কিউ লিখবো আমরা এটার সিস্টেমে যদি বিভব পার্থক্য হয়। ঠিক আছে, অসীম থেকে আনলে তো আমার বিভব হচ্ছে, কিন্তু তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে নিয়ে যেতে যে কাজ করতে সেটাকে বিভব পার্থক্য। তাহলে এখন আমি দুইভাবে লিখতে পারি, ডব্লিউ ইজ ইকাল টু ভি এ মাইনাস ভিবি ইন্টু কিউ, কাকে নিয়ে যাবো? কিউ কে। অথবা ডব্লিউ ইজ ইকাল লিখতে পারি আমরা ভিবি মাইনাস ভি এ ইন্টু কিউ। ওকে, তো এটা এটা কার ক্ষেত্রে? আমি যদি দেখাই দিই একটু, বি বিন্দু চূড়ান্ত বিন্দু, এখানে আমার এ বিন্দুতে চূড়ান্ত বিন্দু, দেখো তো এই যে এ বি, এই যে এটা। আর এটা কি দেখো তো, ভিবি মাইনাস বি, তার মানে কি চূড়ান্ত বিন্দু হচ্ছে বি আর এ হচ্ছে আদি বিন্দু। ঠিক আছে, তো আমরা একটু সংক্ষেপে দেখে নিলাম যে আমরা কাজের পরিমাণটা কিন্তু বের করতে বলে। তো কাজের পরিমাণটা বের করতে বললে বা আরো অনেকগুলো টার্ম আছে আমি বলবো, আপাতত আমি বললাম যে কিউ পরিমাণ চার্জকে যদি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কাজের পরিমাণ বের করতে বলে, কিউ পরিমাণ চার্জ সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যেতে বলবে ওই দুইটা বিন্দুর আমরা আগে বিভব বের করব। বিভব বের করে আমরা দেখবো চূড়ান্ত বিন্দু কোনটা, আদি বিন্দু কোনটা। তো বিভব পার্থক্যটা হচ্ছে চূড়ান্ত বিন্দুর বিভব বিয়োগ হচ্ছে আদি বিন্দুর বিভব। সিমিলারলি আমরা এ থেকে বি তে দেখিয়েছি, বি থেকে এ তে দেখাইছি, কিন্তু ঠিক আছে এখানে দুইটা সূত্র লিখেছি আমরা, একই রূপই, রূপ কিন্তু একই, দুটা লিখছি আমরা যে কখন কোনটা আমি লিখবো। এ থেকে বি তে গেলে ভিবি মাইনাস ভিএ, বি থেকে এতে আসলে ভিএ মাইনাস ভিবি। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এই গেল আমাদের, তো এই ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। এখন এই কনসেপ্টটাকে বা সংজ্ঞাটাকে কাজে লাগিয়ে দেখো আমরা একটা ফর্মুলা ডেভেলপ করেছি, ওগুলো আমি আর এখন ডিটেলস দেখাবো না। যে কিউ চার্জের জন্য মনে করো এখানে একটা কিউ চার্জ আছে, হ্যাঁ, এর জন্য আমরা আর দূরত্বে বিভবের রাশিমালা কত হবে, আর দূরত্বে ভি ইজ ইকুয়াল টু কত হবে? আমরা শিখেছি যে ভি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই আর। এ বিন্দুতে চার্জ আছে এ, আর এখানে বি বিন্দুতে আমরা বিভব নির্ণয় করলাম। খুবই সিম্পল, যে চার্জের জন্য বিভব নির্ণয় করতে বলবে সেই চার্জটা থাকবে উপরে, আর যে দূরত্বে বিভব নির্ণয় করতে বলবে ওই চার্জ থেকে সেই দূরত্বটা নিব আমরা। আর ওকে, তো আমরা যদি বলি যে একটা চার্জ নয় অনেকগুলো চার্জ আছে, আগের মতো এই মহাকর্ষ বিভবের মতোই, সব একই, বিভব মানে একই, তো জিনিস তো একই। হ্যাঁ, তিনটা চার্জ আছে বা চারটা পাঁচটা চার্জ, বিভিন্ন রকম চার্জ থাকতে পারে। আমরা একটা চার্জের নাম দিলাম কিউ ওয়ান আর ওয়ান, এটার নাম দিলাম হচ্ছে কিউ টু আর টু, এটার নাম দিলাম হচ্ছে কিউ থ্রি আর থ্রি, আর এটা দিলাম ও। তাহলে ভি ও ইজ ইকাল টু হবে, খেয়াল করে দেখো, প্রথম চার্জ হচ্ছে কিউ ওয়ান মনে করো, তাহলে আমাদের লিখবো 4 পাই এপসিলন নট কিউ ওয়ান ভাগ আর ওয়ান। কেন? আমি কিউ ওয়ান চার্জের জন্য আমি ও বিন্দুতে বিভব নির্ণয় করছি, দূরত্বটা কত? এটা প্লাস হয়ে যাবে, সবগুলা যতগুলা চার্জ থাকবে শুধু প্লাস হয়ে যাবে। চার্জের মান যদি নেগেটিভ হয় নেগেটিভ নিব, চার্জের মান যদি পজিটিভ হয় আমরা পজিটিভ অবশ্যই নিব। ওকে, যা চিহ্ন আছে সেই চিহ্ন নেব, চিহ্নের কোনো পরিবর্তন আমরা করব না যখন আমরা বিভব নির্ণয় করতে চাচ্ছি। কিউ টু ভাগ আর টু প্লাস হচ্ছে 1 ভাগ 4 পাই, এই আমরা বাই ডিফল্ট কিন্তু শূন্য মাধ্যম ধরে নিচ্ছি কিউ থ্রি আর থ্রি। তো এভাবে না লিখে আমরা একবারে কাজ করতে পারি, 1 ভাগ 4 পাই এপসিলন নট, এই যে সামেশন কিউ ভাগ আর লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ। অথবা একবার লিখতে পারি 1 ভাগ 4 পাই এপসিলন নট, এই যে ব্র্যাকেট দিয়ে লিখবা, ব্র্যাকেট দিয়ে না, সবার সঙ্গে তো 1 ভাগ 4 পাই এপসিলন নট আছেই, এখানে আমার 1 ভাগ 4 পাই এপসিলন নট আছে, এখানে আমার 1 ভাগ 4 পাই এপসিলন নট আছে, এখানেও আছে। তাহলে আমরা এরকম কি করব, কমন নিয়ে নেব, নিয়ে কিউ ওয়ান ভাগ আর ওয়ান, যখন আমি কিউ ওয়ান চার্জ নিব তখন দেখবো যে কোথায় বিভব নির্ণয় করতে হবে সেই দূরত্বটা তার সাথে লিখবো, প্লাস যখন আমি কিউ টু চার্জ নিব তার সাথে অ্যাসোসিয়েটেড রিলেটেড দূরত্বটা কোথায় সেটা আমরা এখানে নেব, তার নিচে নেব, প্লাস হচ্ছে কিউ থ্রি ভাগ আর থ্রি। যতগুলো চার্জ থাকবে ততগুলো চার্জের জন্য আমরা বিভব নির্ণয় করবো, এখানে আমরা তিনটা চার্জের জন্য বিভব নির্ণয় করলাম। ঠিক আছে, এটা হচ্ছে, এটা আমাদের মেইন সূত্র। বিভব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করবো সবসময়, যে চার্জের জন্য বিভব নির্ণয় করবে সেই চার্জ থাকবে উপরে আর এখানে। এখন এখানে 1 ভাগ 4 পাই এপসিলন নট আছে, যদি কোনো তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে, গত ক্লাসে আলোচনা করেছি, যেখানে এপসিলন নট আছে সেখানে ওই তড়িৎ মাধ্যমাঙ্ক যার নাম দিয়েছিলাম আমরা কে, ওই কে দ্বারা গুণ করে দেবো। অর্থাৎ আমরা এখানে এরকম করে লিখবো, দেখো 1 ভাগ 4 পাই এপসিলন নট না লিখে কে এপসিলন নট লিখবো,
কে এপসিলন নট লিখবো, কিউ ডিভাইড বাই আর। তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি দেওয়া থাকে, সাধারণত আমাদের এগুলো দেওয়া থাকে না, যদি দেওয়া থাকে আমরা বের করে ফেলবো। তো এই গেল আমাদের বিভবের হিসাব নিকাশ। এখন আমি খুব তাড়াতাড়ি করে তিনটা অঙ্ক করে দেবো। 1 নাম্বার এক্সাম্পল 1। এই অঙ্কগুলো করলে আমাদের সিকিউ এর ভিতরে ঝামেলা হবে না। এখানে আর একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা অলরেডি শিখেছি যে যে বিন্দুর বিভব বেশি বা যে বস্তুর বিভব বেশি, হ্যাঁ, সেখান থেকে মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হয়। ঠিক আছে, ধনাত্মক চার্জ কোন দিকে জায়গায়, ধনাত্মক আমি যদি লিখে নিই একটু, এটা পরীক্ষায় আসে ইদানিং, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ধনাত্মক চার্জ, তাহলে আমি অবলিক দিয়ে লিখলাম উচ্চ বিভব, উচ্চ বিভব, উচ্চ বিভব 2 এই ত্রিচিহ্ন দিলাম, ঠিক আছে, নিম্ন বিভবের দিকে যায়, নিম্ন বিভবের দিকে যায়। উচ্চ বিভব থেকে সেটা বিন্দু হতে পারে, সেটা বস্তু হতে পারে, সমস্যা নেই। ধনাত্মক চার্জ হচ্ছে উচ্চ বিভব থেকে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ঋণাত্মক চার্জ নয়, এবার ঋণাত্মক চার্জ, উল্টা কথা বলবো, ঋণাত্মক চার্জ নিম্ন বিভব থেকে হচ্ছে উচ্চ বিভবের দিকে যায়, নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব 2 এই যে তীর দিলাম, উচ্চ বিভবের দিকে যায়, উচ্চ বিভব। ওকে, নিম্ন থেকে উচ্চ, তাহলে নিম্ন থেকে উচ্চ, এটা আমি ভালো করে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তাহলে আমাদের যে ধনাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, অথবা ঋণাত্মক চার্জ কোন দিক, খুবই কমন প্রশ্ন এখন হয়ে গেছে এটা, ঋণাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, তখন আমরা ওই দুইটা বিন্দুর বিভব নির্ণয় করব। বিভব নির্ণয় করে দেখবো কোনটা উচ্চ বিভব প্রান্ত, কোনটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত বা বিন্দু, সেখান থেকে আমরা কমেন্ট করব। ধনাত্মক চার্জ হচ্ছে, ধনাত্মক চার্জ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে দিয়ে যায়, আর ঋণাত্মক চার্জ কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। তো আমাদের যদি বলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, তাহলে আমরা কিন্তু বলবো ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ, তাহলে আমরা এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে। আবার যদি বলে প্রোটন কোন দিকে প্রবাহিত হবে, ধনাত্মক চার্জ কোন দিকে প্রবাহিত হবে, তখন আমরা কিন্তু বলবো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। ওকে, আচ্ছা, একটা আমি 4টা এক্সাম্পল নেব ছোট্ট করে। বিভবের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এবার গতবার প্রাবল্য এসেছে, যাই হোক যেটা আসুক না কেন আমরা সবকিছু পারবো আশা রাখছি। তো এখানে একটা চার্জ আছে, নাম দিলাম 10 কুলম্ব, ঠিক আছে, বললো যে 10 কুলম্ব চার্জ দেওয়া আছে 1 মিটার দূরে, বিভব কত। তো ছোট করে আমি দেখালাম, তো এখানে যদি আমি ধনাত্মক চার্জ মানে নেগেটিভ চার্জ দিলাম, বলেছি বিভব নির্ণয় করার ক্ষেত্রে চার্জ নিয়ে কোনো ঝামেলা করার কোনো দরকার নেই, যে চার্জ দেওয়া থাকবে ঠিক সেই চার্জই লিখবো, পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। তাহলে ভি কি লিখবো, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট। আমি এ বিন্দু চার্জের জন্য মনে করো বি বিন্দুতে বিভব নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আমরা এভাবে লিখলে আমাদের সুবিধা, যে এ বিন্দুর চার্জের জন্য কোথায় বিভব নির্ণয় করতে চাচ্ছি, বি বিন্দুতে, তাহলে এবি। এখানে দিক ফিক কিচ্ছু নাই, তাহলে 9 গুণ 10⁻9 গুণ কিউ এ, কিন্তু শুধু 10 লিখবো না, -10 লিখবো, ভাগ 1 ইজ ইকুয়াল টু পাওয়ার -9 গুণ 10⁸ জুল পার কুলম্ব বা ভোল্ট। এই জুল পার কুলম্বকে আমরা ভোল্ট বলে থাকি, ঠিক আছে, ওখানে লিখি নাই, জুল পার কুলম্বকে আমরা ভোল্ট বলে থাকি, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে ভোল্ট। বিভবের একক জুল পার কুলম্ব বা ভোল্ট, দুইটাই জানতে হবে। ওকে, 1 নম্বর এক্সাম্পল শেষ। এবার দুইটা চার্জ যদি থাকে, তিনটা যদি চার্জ থাকে, তাহলে আমরা একটু দেখাচ্ছি। দুইটা চার্জ মনে করো, হ্যাঁ, এক্সাম্পল 2 নিলাম, যে এখানে একটা চার্জ আছে 10 কুলম্ব, আর এখানে একটা চার্জ আছে হচ্ছে -20 কুলম্ব। কোনোটার সাথে যদি প্লাস দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নেব এটা প্লাস কুলম্ব চার্জ। এখন এই সংযোগ রেখার মধ্যবর্তী দূরত্ব মনে করো AB ইজ ইকুয়াল টু, মনে করো যে 20 সেন্টিমিটার, বা যে কোনো সেন্টিমিটার হতে পারে, যে কোনো মিটার হতে পারে, যে কোনো ন্যানোমিটার হতে পারে, আমরা অবশ্যই মিটার করে নেব। এখন এই দুটো সংযোগ রেখার অথবা বাইরে যে কোনো বিন্দুতে কিন্তু বিভব নির্ণয় করতে বলতে পারে। তো আমাদের দেখতে হবে যে কোথায় বিভব নির্ণয় করব, কার জন্য বা কোন চার্জের জন্য বিভব নির্ণয় করব, খুবই সহজ কথা কিন্তু। তো এখন মনে করো এখানে আমি বের করতে বলেছি, এটুকার দূরত্ব হচ্ছে মনে করো 5 সেন্টিমিটার, ফর এক্সাম্পল, মধ্যে হতে পারে, এখানে হতে পারে, সেখানে হতে পারে। তো সেই বিন্দুতে আমি বিভব নির্ণয় করতে বললাম যে AC ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর AB ইজ ইকুয়াল টু হচ্ছে মনে করো হচ্ছে 20 সেন্টিমিটার, বুঝতেই পারছো। তাহলে অতএব আমি যদি BC বের করে নিতে চাই, তাহলে আমি যোগ বিয়োগ আর করলাম না, একবার লিখলাম 15 সেন্টিমিটার, তাহলে আমার দুইটা দূরত্ব লাগবে। তো যেখানে চার্জ আছে, যে চার্জের জন্য আমার বিভব বের করতে হবে, এবং যে বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, খুবই সহজ কথা, যে চার্জের জন্য যে বিন্দুতে।
ওকে, দূরত্বটা আমার সেখানে নিতে হবে। ভি একবার লিখে ফেলো, ভি সি ইজ ইকুয়াল টু 1/4πε0 দিয়ে বড় করে টান দিলাম। প্রথম চার্জের নাম কি? কিউ এ। কিউ এ বিন্দুর চার্জের জন্য বিভব নির্ণয় করছি। কোথায়? সি বিন্দুতে। তার দূরত্ব হবে এসি, প্লাস চিহ্ন দিব। আর একটা চার্জ কি আছে? কিউ বি। কোথায় বিভব নির্ণয় করবো? সি বিন্দুতে। তাহলে কি হবে? বিসি। অলরেডি আমরা বসিয়ে দিয়েছি, বসালে আমাদের হয়ে যাবে। ওকে, কিউ এর নাম হচ্ছে 10 ভাগ হচ্ছে এসির মান হচ্ছে 5 সেন্টিমিটার, 0.05 মিটার করে নিতে হবে কিন্তু, প্লাস কিউবির মান হচ্ছে -20 ডিভাইড বাই হচ্ছে এটুকু হচ্ছে 15 সেন্টিমিটার, 0.15 ইজিক্যাল রেজাল্ট আমাদের হয়ে গেল। ঠিক আছে, যে কোনো এরকম 3টা 4টা 5টা যদি চার্জ থাকে সিমিলারলি আমরা বের করে ফেলবো। এবার খেয়াল করো, দুটা চার্জ দেখো, 3টা চার্জ দেখো। এক্সাম্পল 3টা চার্জ দেখাচ্ছে এবার। ওকে, তো বর্গক্ষেত্র নিই, তাহলে আমার হিসাব নিকাশ করতে সুবিধা হবে। তো বর্গক্ষেত্র বলো, আয়তক্ষেত্র বলো, এইগুলো ছোট ক্লাসের পড়া, ছোট ক্লাস। ওই তারপর পিথাগোরাস উপপাদ্য দিয়ে দূরত্ব গুলা বের করে নিতে হয়, এগুলো আমার ছোট ক্লাসের পড়া। এগুলো অতিরিক্ত ভাবে দেখানোর আর দরকার মনে হয় না যে আছে। ঠিক আছে, এবং বারবার বলছি, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কিন্তু সমান, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে না, অন্য কোণে। এখানে দুটো চার্জ আছে, মনে করে এ বিন্দুতে চার্জ আছে, এটা বি, সি, এটা ডি দিলাম। ঠিক আছে, তো বর্গক্ষেত্রে আমি 3টে চার্জ দিয়ে নিলাম, যেটা কমন প্রশ্ন সেটা একটু করা দিচ্ছি ছোট্ট করে। হ্যাঁ, ও বিন্দু। তো আমি চার্জ দিলাম হচ্ছে এখানে +10 কুলম্ব, -20 কুলম্ব, হ্যাঁ, প্লাস হচ্ছে 30 কুলম্ব, ইচ্ছা মতো দিলাম, র্যান্ডমলি দিলাম। এবং এগুলো দূরত্ব গুলা খুবই ছোট করে নিলাম, 2, 2 মিটার, 2 মিটার, 2 মিটার। 2 নিতে পারতাম, 1 নিতে পারতাম, যাই হোক নিলেই হয়েছে। 1 নিতে পারতাম, একটা নিলেই হয়েছে। তো এখানে দেখো তো, এখানে এই বিন্দুটা কিন্তু একেবারে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। আমি এখন প্রশ্ন তোমাকে করলাম, 3টে চার্জ কিন্তু রয়েছে, ডি বিন্দুতে বিভব নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন করলাম, খুবই কমন একটা প্রশ্ন, যে 3টা চার্জ দেওয়া থাকে, আমার ওই চতুর্থ বিন্দুতে বিভব নির্ণয় করতে হয়। ঠিক আছে, ডি বিন্দুতে বিভব নির্ণয় করো, ডি বিন্দুতে বিভব নির্ণয়। ওকে, এটা। আর 2 নম্বর প্রশ্ন আমি পরে লিখছি, ডি বিন্দুতে যখন বিভব নির্ণয়, ভিডি লেখো ফেলো, ভিডি আমরা লিখে ফেললাম, লিখে 1/4πε0 দিচ্ছি। এই ক্লাসটা যদি তোমরা করছো, যে কজনই করছো, তো অতিরিক্ত ভাবে আর দেখার দরকার নাই, নিজে নিজেই পারবা। মানে একটু মনোযোগ দিয়ে দেখলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আমি কিন্তু টোটাল রিভিউ করে দিচ্ছি, এখান থেকে 2টা প্রশ্ন আসবে মনে হচ্ছে, 2টা প্রশ্ন আসবে, প্রাবল্য বিভব বল দিয়ে একটা, আর একটা হচ্ছে ক্যাপাসিটর দিয়ে একটা আসবে। ওকে, 1/4πε0। তো আমরা 1 নম্বর চার্জের নাম কি? কিউ এ। দেখো তো কোথায় বিভব নির্ণয় করবো, যে চার্জটা নিবা তখন নিজে নিজেই প্রশ্ন করবে কোথায় বিভব নির্ণয় করবো, ডি বিন্দুতে। এ থেকে ডি এর দূরত্ব কত? এডি। প্লাস যখন আমি কিউ বি চার্জ নিচ্ছি, বি থেকে ডি এর দূরত্ব আমার লাগবে। ঠিক আছে, প্লাস যখন আমি কিউ সি চার্জ নিচ্ছি, এগুলো মুখস্থ বিদ্যার কিচ্ছু নাই, সিডি। যে চার্জ নিব, যে বিন্দু চার্জ নিব, সেই বিন্দু থেকে কত দূরত্বে বিভব নির্ণয় করতে হবে, সেই দূরত্বটা তার নিচে লিখবো, 9 × 10⁹। তো কিউ এর জায়গায় দেখবো 10, এডির মান দেওয়া আছে, দেখো তো এডির মান হচ্ছে 2, 2 লিখলাম, প্লাস কিউবি, কিউবির মান হচ্ছে -20 ডিভাইড বাই বিডি। এই বিডির মানটা একটু বের করে নিতে হবে। দেখো তো, বিডি ইজ ইকুয়াল √2² + 2² সমান সমান হচ্ছে 8, সমান সমান হচ্ছে 2√2, 2√2, 2√2, প্লাস হচ্ছে কিউসি, কিউসির মান কত? 30 ভাগ হচ্ছে সিডি, সিডি মান 2। হিসাব নিকাশ করলে কিন্তু আমরা একটা মান পাবো। কেউ যদি হিসাব করতে চাও, হিসাব একটু করো, আমি আর একটা প্রশ্ন লিখবো, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই সহজ এগুলো। ডি বিন্দুতে প্রাবল্য চাইতে পারে, সাধারণত প্রাবল্য এবং বিভব মিলিয়ে একটা প্রশ্ন হয়। ডি বিন্দুতে প্রাবল্য বের করতে পারে সাধারণত, বিভব বের করতে বলছি না, বিষয়টা অবশ্যই বের করতে পারে। এবার আমি বললাম যে ডি বিন্দু হতে ও বিন্দুতে, পরের প্রশ্ন, ডি বিন্দু হতে, ডি বিন্দু হতে ও বিন্দুতে মাইনাস দিলাম, প্লাস দিলে তো পারি আমরা, -2 মাইক্রোকুলম্ব। মাইনাস দিলে কিন্তু মাইনাসই রাখতে হবে, বারবার বলছি। বিভব নির্ণয় করার ক্ষেত্রে, কাজ বের করার ক্ষেত্রে নেগেটিভ থাকলে নেগেটিভ, পজিটিভ থাকলে পজিটিভ। এগুলো ভুল করো না, নিজে জানো যেটা যেটা শেখাচ্ছি সেটাই তুমি পরীক্ষার হলে লিখবা। অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে যেন ভুল লিখে এসো না, নিজে যেটা জানো সেটা বাদ দিয়ে যেন ভুলটা যেন না লেখো। ঠিক আছে, ডি বিন্দু হতে ও বিন্দুতে 2 মাইক্রোকুলম্ব চার্জ আনতে কৃত কাজ কত? আনতে কৃত কাজ কত? ওকে, কৃত কাজ কত?
ওকে, আমি প্রশ্নটাকে অন্যভাবে লিখতেছি এবার। ও এবং ডি বিন্দুর মধ্যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ও ও ডি বিন্দুকে, ও এবং ডি বিন্দুতে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, দুইটা বলতে পারে, দুইটা একটা ইলেকট্রন, ইলেকট্রনও বলতে পারে, অথবা অবলিক দিলাম, হ্যাঁ, অথবা একবার তিনটা প্রশ্ন করা দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, তিনটাই বিভিন্ন ভাবে আসতে পারে। ও এবং বি বিন্দুকে, হ্যাঁ, ও এবং বি বিন্দুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন অথবা ধনাত্মক চার্জ, অথবা ধনাত্মক চার্জ, দুটাই প্রশ্ন আসতে পারে, ইলেকট্রন দিয়েও আসতে পারে বা ধনাত্মক চার্জ দিয়েও আসতে পারে। ধনাত্মক চার্জ কোন দিক হতে কোন দিকে প্রবাহিত হবে, বা এরকম লিখি, কোন দিকে প্রবাহিত হবে, ছোট করে লিখলাম, কোন দিকে প্রবাহিত হবে। ওকে, আমরা তিনটা প্রশ্ন করলাম। ডি বিন্দু হতে ও বিন্দুতে 2 মাইক্রোকুলম্ব মাইনাস চার্জ আনতে কৃত কাজের পরিমাণ কত? উল্টাটাও আসতে পারে কিন্তু, যে ও থেকে ডি, ও থেকে ডিও আসতে পারে, আমি এখানে লিখে দিচ্ছি ও হতে ডি, ঠিক আছে, ও হতে ডিও, ও হতে ডিতে, দুইটাই আমি অবলিক দিয়ে লিখলাম, হ্যাঁ, এখানে আমি এটা একটু এটা এটা গোল্লার মধ্যে দিয়ে দিলাম। ও হতে ডি তে বলতে পারতো, ডি হতে ও তে বলতে পারতো, একটার মধ্যে আমি অনেক ভাবে দেখালাম। ওকে, এবার দেখো তো, আমরা আগেই বলেছি যে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হবে, তখন আমরা যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যাব চার্জকে, দুইটা বিন্দুরই বিভব লাগবে। ওকে, অথবা আমরা যদি বলি যে চার্জ কোন দিক থেকে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে প্রবাহিত হবে, তাহলে যে বিন্দু দুইটা আমার উল্লেখ আছে অঙ্কের মধ্যে, যে এ থেকে বি তে, বি থেকে সি তে, বা ডি থেকে এ তে, ওই দুইটা বিন্দুরই আমরা বিভব নির্ণয় করতে হবে আমাদের। ওকে, নির্ণয় করে আমরা বিভব দেখবো যে কোনটা বেশি কোনটা কম। ওকে, এবার দেখো আমরা প্রথমে আমাদের দেখো এই প্রশ্নের মধ্যে দেখো ডি হতে ও বিন্দুতে এত কুলম্ব চার্জকে পাঠাতে কি পরিমাণ কাজ করতে হবে। তো এইটা দেখো যে আমার ডি বিন্দুর বিভব লাগবে, ও বিন্দুর বিভব লাগবে, অলরেডি আমাদের ডি বিন্দুর বিভবটা জানা আছে, তাই আমরা ডি বিন্দুর বিভবটা আর লিখবো না। এবার আমরা ও বিন্দুর বিভব নির্ণয় করবো, যেহেতু আমি অলরেডি বের করে নিয়েছি, আর বের করার দরকার হচ্ছে না। ঠিক আছে, যদি বের করা না থাকতো তাহলে আমি বের করে নিতাম, কিন্তু ও বিন্দুর বিভব, ও বিন্দুর বিভব কি ভিও, ভিও ইজ ইকাল টু আগের মতোই 1/4 পাই এপসিলন নট। চার্জ আছে তিনটা, একটা এ বিন্দুর চার্জ কোথায় বিভব নির্ণয় করব, এ বিন্দুর চার্জ ওতে, তাহলে এও লিখলাম, প্লাস কিউ বিভাগ বিও, যে বিন্দুতে আমি বিভব নির্ণয় করবো সেই বিন্দুর পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু কমন, এই যে দেখো কিউ সি ভাগ সিও, খেয়াল করে দেখো, এ বিন্দুর যখন চার্জ নিয়েছি এও, ওতে বিভব নির্ণয় করব, কিউবি যখন বি বিন্দুর যখন চার্জ নিয়েছি বিও, যখন সি বিন্দুর চার্জ নিয়েছি তখন দূরত্ব হচ্ছে সিও, তার মানে ও পয়েন্টটা কিন্তু কমন, কারণ ও পয়েন্টে আমি বিভবটা নির্ণয় করবো, 9 × 10⁻৯, কিউ এর মান কত, 10। এবার দেখো এ ও বি ও সি ও কিন্তু আমরা বের করতে পারি না এখন পর্যন্ত, এই যে আমরা বিডি বের করছি, তাহলে এ ও ইজ ইকাল টু বিও ইজ ইকাল টু সিও ইজ ইকাল টু ডিও, একই সমান না। বর্গক্ষেত্রের কেন্দ্র বা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি টোটাল যে কর্ণের দৈর্ঘ্য তাকে দ্বিখণ্ডিত করে, তার মানে আমি লিখবো হচ্ছে 2√2 ভাগ হচ্ছে 2 ইজ ইকাল টু √2 মিটার। যেহেতু আমি অলরেডি একটা কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলেছি, নতুন করে কিন্তু আর বের করার দরকার নেই। ঠিক আছে, 2√2 কে আমরা 2 দ্বারা ভাগ করলে এও অথবা বিও অথবা সিও অথবা ডিও আমরা পেয়ে যাচ্ছি। তো এটি যদি খেয়াল করে দেখি, 10 ভাগ হচ্ছে √2, সবগুলাই কিন্তু আমার একই পরিমাণ, প্লাস উপরে কত আছে এবার, বি বিন্দুর চার্জ -20, -20 ভাগ হচ্ছে √2, প্লাস কিউসি, সি বিন্দুর চার্জ হচ্ছে 30 কুলম্ব, 30 ভাগ হচ্ছে √2। এখানে একটু হিসাব করে বলো তো কত আসে, একটু হিসাব করে বলো, একদম এটা একটু হিসাব করে বলো, ওইটা একটু হিসাব করে বলো। আমার হয়ে গেছে অঙ্ক কিন্তু, এখন খালি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো। ঠিক আছে, এটা হিসাব করে বলো দেখি কত আসে, √2 দ্বারা ভাগ করলে সবাইকে 30, আর 40 থেকে 20 বাদ দাও, 20 হয়, 20 ভাগ √2 করো, 9 × 10⁹9 গুণ হচ্ছে 20 ভাগ হচ্ছে √2, 20 ভাগ √2, তাহলে কত হয় দেখো তো, 20 ভাগ হচ্ছে √2, একদিন বলো, আমার কাছে ক্যালকুলেটরটা নেই, ক্যালকুলেটরটা নেই আমার, এটা একটু বলো। 1.27
10⁻11 ভোল্ট। হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ আসছে। ওকে, এবার দেখো এটা একটু যোগ করে বলো। আমি তাহলে অঙ্কগুলো দেখাই সুন্দর করে, বিভিন্ন ভাবে আসতে পারে। এই যে এটা একটু বলো, 1.16 10⁻11 ভোল্ট। ওকে, তো এখন খেয়াল করো, তাহলে ভিডি আমরা পেয়ে গেছি, ভিও আমরা পেয়ে গেছি, ভিডি ভিও পেয়ে গেছি। তাহলে আমরা এখন যদি আমি এইটা করি প্রথমে, এই যে এই অংশটা করি, এটা করলে একরকম ভাবে অ্যান্সার করবে। এখন দেখো প্রথম কথা হচ্ছে, আমি আগে 2 নাম্বারটা বলে নিই। এটাকে আমি 2 নাম্বার বলি, এটাকে 3 নাম্বার বলি। যাও, আগে যেটা করলাম সেটাকে আমরা 1 নাম্বার বলছি, এই যে এটাকে 1 নাম্বার বলেছি। ওকে, তাহলে এখন দেখো যে 3 নাম্বারটা আগে বলে নিই। ও বিন্দু আর ডি বিন্দু, দেখো তো ও বিন্দুর বিভব বড় না? এই যে ও বিন্দুর বিভব হচ্ছে 1.27 গুণ 10⁻11, আর ডি বিন্দুর বিভব হচ্ছে 1.16 গুণ 10⁻11। তার মানে ডি বিন্দুর বিভবটা ছোট, ও বিন্দুর বিভবটা বড় মনে হচ্ছে, তাই না? 1.27 গুণ 10⁻11, 1.16। হ্যাঁ, এইটা বড়, ও বিন্দুর বিভবটা বড়। তাহলে এখন দেখো তো, ও বিন্দুর বিভব যদি বড় হয়, তাহলে ও এবং ডি এর মধ্যে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে আমরা বলবো যে ধনাত্মক চার্জ বেশি বিভব, মানে ও বিন্দু থেকে ডি বিন্দুর দিকে যাবে, প্রবাহিত হবে। উল্টা কথা যদি বলি আমরা, যে ইলেকট্রন কোন দিকে যাবে, যেহেতু ও বিন্দুর বিভবটা বড় এবং ডি বিন্দুর বিভবটা ছোট, দেখো ডি বিন্দুর বিভবটা ছোট, তাহলে আমাদের ছোট বিভব থেকে বড় বিভবের দিকে যায় ইলেকট্রন। তার মানে ডি থেকে ও বিন্দুর দিকে ইলেকট্রন যাবে। আমি যদি লিখে নিই, ডি থেকে, ডি হতে ও এর দিকে, ইলেকট্রন যাবে বা ঋণাত্মক চার্জ যাবে, ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ যাবে, ঋণাত্মক চার্জ প্রবাহিত, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, চার্জ প্রবাহিত হবে। নাম্বার 1। নাম্বার 2, এটাই বলছি যে ও হতে ডি এর দিকে, ধনাত্মক চার্জ প্রবাহিত হবে, ধনাত্মক বা প্রোটন, ধনাত্মক চার্জ বা প্রোটন প্রবাহিত হবে। হ্যাঁ, প্রবাহিত হবে। আশা রাখি বুঝতে পারছো। ঠিক আছে, এই দুটা জিনিস আমি কমেন্ট করলাম। কিভাবে কমেন্ট করলাম? যেহেতু ভিও গ্রেটার দেন হচ্ছে ভিডি, যেহেতু ভিও। ওকে, যেহেতু এটা। এবার খেয়াল করো, আমি যদি 2 নাম্বারটা বলতে, এটা কিন্তু 3 নাম্বার, মানে একটু করার পরে আমরা কমেন্টে চলে যাব। এবার 3 নাম্বারে, 2 নাম্বার যদি করতে চাই, যে ডি হতে ও তে 2 মাইক্রো, ডি হতে ও তে যাচ্ছি, ডি থেকে ও তে যাচ্ছি। দেখো আমি যদি লিখে দেখাই তোমাদের, ডি হতে ও তে একটি চিহ্ন দিলাম, ডি থেকে ও তে যাচ্ছি আমি, তাহলে আমাদের কৃত কাজ হবে ডাব্লিউ ইজিক্যাল টু ডি থেকে ও যাচ্ছে ভিও মাইনাস ভিডি ইন্টু কাকে নিয়ে যাবা, কিউ কে। তাহলে ভিও কিউ এর মান কিন্তু -2 মাইক্রোকুলম্ব, কিন্তু এখানে কিউ ইজিক্যাল টু কত, -2 মাইক্রোকুলম্ব, -2 গুণ 10⁻⁻6 কুলম্ব। ঠিক আছে, ভিও এর মানটা হচ্ছে 1.27 গুণ 10⁻11 বিয়োগ 1.16 গুণ 10⁻11 ইন্টু হচ্ছে কিউ এর মানটা বসায় দাও, -2 গুণ 10⁻⁻6। ওকে, হিসাব করে কাজ করে যা হবে। সিমিলারলি যদি বলতো আমাকে যে ডি থেকে ও তে না, ও থেকে ডি তে যাব, ও থেকে ডি তে গেতে ওই একই, যদি আমি লিখে নিচ্ছি, দেখো লাল করে ডি ও হতে ডিতে, ও হতে ডিতে এই তৃতীয় দিলাম, তাহলে আমি লিখতাম কত, ভিডি বিয়োগ হচ্ছে ভিও গুণ হচ্ছে কাকে নিয়ে যাব, কিউ কে নিয়ে যাব। ওকে, তাহলে এই এখানে যখন কিউ ডি হতে ও তে বা ও হতে ডি তে যদি 2 মাইক্রোকুলম্ব চার্জ নিয়ে যেতে হয়, ওইটাকে কিন্তু কখনো ও বিন্দুর চার্জ নিব না। কিন্তু ওই যে বিভব যখন নির্ণয় করতে হবে, 3টা চার্জের জন্য বিভব করছি, এইটা যেন আবার কাউন্টে নিয়ে বিভব নির্ণয় করো না। ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। যে চার্জটা তুমি নিয়ে যেতে চাচ্ছ, সেটা কিন্তু কোনো বিন্দুর ফিক্সড চার্জ না, যে ওই বিন্দুকে চার্জ ধরে নিয়ে জন্য বিভব নির্ণয় করো না। ঠিক আছে, আমরা ওটাকে কাউন্টের বাইরে রাখবো, কারণ ওটাতে নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমি বের করবো। ওকে, এখানে হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যাবে। এইভাবে ডি হতে ওতে যদি হয়, ওতে। ওকে, তাহলে বিভব রিলেটেড এই ধরনের প্রবলেমটা শেষ। এবার গোলাকার পরিবাহীর বিভব সবই দেখাবো এটা এই চ্যাপ্টারে। গোলাকার পরিবাহীর বিভব, গোলাকার পরিবাহীর বিভব আমাদের একটু বলে নিলাম আবারও, যে 3 দিন ছুটি পাবা, তারপরে আমি ওই প্রত্যেকটা চ্যাপ্টার একটু আলোচনা করব। ঠিক আছে, সুন্দর করে একদিন আলোচনা করলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। যে কোনো একটা চ্যাপ্টার একদিন আমরা সিকিউ সলভ করবো। ঠিক আছে, তো আমি যদি আর 4-5টা চ্যাপ্টার বাদ থাকে, আমি রেগুলার কয়েকদিন ক্লাস নিয়ে কমপ্লিট করে ফেলবো, আশা রাখছি।
অলরেডি আমাদের 5টা করে লেখার মতো প্রিপারেশন হয়ে গেছে। তো যেগুলো একটু বাদ আছে একটু হালকা আলোচনা করলে তোমাদের একটু সুবিধা হবে যারা তোমরা জয়েন করো। ঠিক আছে, একটু শুনলেও যে কনফিউশন গুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। এই কেউ আছো নাকি? লিঙ্ক দিতে পারবা কেউ জুমের? হ্যাঁ, একটু লিঙ্ক দিয়ে দিও। আমি ওই ইয়াটা একটু দেখাই দেবো সুন্দর করে, ক্যাপাসিটরটা দেখাই দেবো একটু। যদি সময় থাকে আমরা গাউস ল রিলেটেড দু একটা প্রবলেম যদি থাকে ওগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, যদি সময় থাকে, না হলে নেক্সট দিনে তো আমি এটার উপর একটা সিকিউ এর উপর ক্লাস নিবই, সিকিউ ক্লাস নিবই আমি। ওকে, গোলাকার পরিবাহের বিভব, এখানে তো এখন দেখো এটি বেশি কিছু বলার দরকার নাই। গোলাকার পরিবাহের বিভব, এটা কেন্দ্র, কেন্দ্রের অভ্যন্তরে অনেকগুলা বিন্দু আমি দিয়ে নিলাম আগেই, এগুলো দেখিয়েছি, ব্যাখ্যা দিয়েছি আমরা। ঠিক আছে, ব্যাখ্যাও দিয়েছি। গোলাকার পরিবাহের অভ্যন্তরে অনেকগুলা বিন্দু দিয়েছি, এটা তার মনে করো কেন্দ্র। তো এই গোলাকার পরিবাহের একটা ব্যাসার্ধ আছে, হ্যাঁ ব্যাসার্ধ আছে। এই ব্যাসার্ধের নাম দিলাম হচ্ছে, মনে করো হচ্ছে এই ব্যাসার্ধের নাম দিলাম হচ্ছে আর। তাহলে এতগুলো যে বিন্দু দিয়েছি গোলাকার পরিবাহীর মাঝামাঝি যে কোনো জায়গায় যে কোনো বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান। তাহলে পৃষ্ঠের বিভবটা আগে বের করে নিই। পৃষ্ঠের বিভব হচ্ছে, পৃষ্ঠের বিভব, পৃষ্ঠের বিভব হচ্ছে ভি ইজ ইকাল টু হচ্ছে, ভি ইজ ইকাল টু হচ্ছে কত রে, 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। ঠিক আছে, এই যে বিরাট বড় এলাকা জুড়ে একটা চার্জ যখন আছে, আমি যদি বলি যে এই এই গোলক থেকে এই গোলকের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত, আমরা কিন্তু মহাকর্ষ শিখে আসছি বড় বা গোলকের কেন্দ্র থেকে গোলকের ভর কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করতে হবে, ভর কেন্দ্র। তো এখানেও দেখো তো গোলকের মাঝখানের পয়েন্ট হচ্ছে কেন্দ্র, গোলক থেকে যদি কোনো দূরত্ব আমরা বের করতে চাই তাহলে আমরা পৃষ্ঠকে দূরত্ব বলবো আর, ব্যাসার্ধের সমান, এই যে ব্যাসার্ধের সমান। ঠিক আছে, তো এখন খেয়াল করো, আমি যদি বলি এখানে আমি বিভব নির্ণয় করব এই পৃষ্ঠ থেকে আরো দূরত্বে বি বিন্দুতে, মনে করো এটা কেন্দ্র হচ্ছে ও, আমি কিন্তু আপাতত এ বিন্দুতে বিভব নির্ণয় করব, পৃষ্ঠ মানে কি এ বিন্দু না। এবার যদি বলি যে বি বিন্দুতে বিভব, বি বিন্দুতে বিভব, বি বিন্দুতে বিভব হচ্ছে ভি অফ বি লিখলাম, তাহলে আমাদের 1/4πε0 কিউ ডিভাইড বাই এ বি হবে, ও বি হবে, ও বি হবে। তখন আমরা কিন্তু টোটাল দূরত্বটা কাউন্ট করবো, ও থেকে বি এর দূরত্ব। কিন্তু আমরা যদি ভেতরে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে বলে তাহলে আমরা এইটাকে নির্ণয় করব, ইজিক্যাল টু অভ্যন্তরে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব, যে কোনো বিন্দুর বিভব। ঠিক আছে, যে কোনো বিন্দুর বিভব, মনে জানা থাকে, যে কোনো বিন্দুর বিভব নির্ণয় করতে বললে আমরা কিন্তু গোলকের পৃষ্ঠে বিভব নির্ণয় করব। ঠিক আছে, ও বিন্দু হোক, আর অনেকগুলা বিন্দু এখানে দিয়েছি, যে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে বললে আমরা কিন্তু পৃষ্ঠের বিভবটা বের করে ফেলবো। ওকে, ইজিক্যাল টু, আমি যদি একটু এখানে ইজিক্যাল টু দিলাম, যাও, যে পৃষ্ঠের বিভব ইজিক্যাল টু গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব। তার মানে এখন যদি আমি বলি এখান থেকে এখানে নিয়ে আসতে কাজ করতে হবে কত, তো আমরা এটা সহজ, এটা পারবোই। মনে করে বি থেকে আমি ও তে নিয়ে আসবো, কাজ করতে হবে কত, ভি ও বিয়োগ হচ্ছে ভি বি। তারপর ভি ও যখন বের করতে যাব তখন অবশ্যই অভ্যন্তরের বিন্দু, যেহেতু গোলকের অভ্যন্তরের বিন্দু সেহেতু আমরা এ বিন্দুর বিভবটা কিন্তু কাউন্টে নিব। ওকে, ভুলে যেন না যাই। তার মানে আমরা এখানে কথা বলতে পারতেছি যে পৃষ্ঠ হতে গোলকের অভ্যন্তরে কোনো চার্জকে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না, কোনো কাজ করতে হয় না, কারণ পৃষ্ঠের বিভব আর এখানকার বিভব সমান। সমান মানে কি, বিভব পার্থক্য নেই, বিভব পার্থক্য নেই। বিভব পার্থক্য শূন্য হলে কাজ কত শূন্য, কাজও শূন্য হবে। বিভব শূন্য মানে কাজ, বিভব মানে কি বেসিক্যালি কাজ না, বিভব শূন্য মানে কি, বিভব পার্থক্য নাই মানে কাজ শূন্য। ওকে, এটা গেল আমাদের। তো এই গেল আমাদের গোলাকার পরিবাহীর বিভব। তো গোলাকার পরিবাহীর বিভবটা আটকাবে না আমাদের, আশা রাখছি। বি থেকে ওতে নিয়ে আসো, বি থেকে এ তে নিয়ে আসো, বি থেকে এই বিন্দুতে নিয়ে আসো, এই বিন্দুতে নিয়ে আসো, একই পরিমাণ কাজ করতে হবে। গোলাকার পরিবাহীর বিভব মানে পৃষ্ঠের বিভব, আর বাইরের কোনো বিন্দুর বিভব হচ্ছে ওই কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্বটাকে নিব আমরা। কিন্তু ভেতরে যদি বিভব নির্ণয় করতে চাই তাহলে আমরা শুধুমাত্র ব্যাসার্ধটা নিব। ওকে, গোলাকার পরিবাহীর বিভবটা কিন্তু কমপ্লিট। তো আমাদের এই যে আমরা বিভব নিয়ে কথা বললাম, বিভব রিলেটেড কোনো অঙ্ক আটকানোর কথা না। একটা প্রবলেম আছে, ওটা আমি অঙ্ক করার সময় একটু দেখিয়ে দিব, রাজশাহী বোর্ডের অথবা, হ্যাঁ, ওই যে একটা গোলক যখন আমরা আর একটা গোলকের সংস্পর্শে নিয়ে আসতেছি, বা একটা বস্তু অন্য একটা বস্তুর সংস্পর্শে যখন নিয়ে আসতেছি তখন কি ঘটনা ঘটবে। ঠিক আছে, তখন কি ঘটনা ঘটবে। তো আমরা এখন আবার একটা কথা বলে নিচ্ছি, চার্জ কোন দিকে প্রবাহিত হবে এটা জানার জন্য কিন্তু আমার বিভব জানতে হবে।
চার্জ যদি কোন দিকে প্রবাহিত হবে সেটা জানার জন্য কিন্তু আমার ওই দুইটা বিন্দুর বিভব জানতে হবে। তো আমাদের এই ধরনের প্রশ্ন আসলে আমরা বিভবটা বের করে ফেলবো, আর কাজ তো বের করে শিখলামই। এবার আসে হচ্ছে কি বলে ওটা, ধারক। ধারকের আমি ছোট্ট ধারকের কনসেপ্টটা দেখাবো। সমান্তরাল পাত ধারক, তারপরে আমরা সংজ্ঞা লিখব। ধারক মানে হচ্ছে চার্জ ধারণ করে রাখার যে যান্ত্রিক যে প্রসিডিউরটা, যান্ত্রিক যে ব্যবস্থাটা। ধারকটা তাহলে কি? ধারকটা হচ্ছে চার্জ ধারণ করে রাখার যে যান্ত্রিক কৌশল বা ব্যবস্থা, সেটাকে আমরা বলতেছি ধারক। আর ধারক যে একটা ধর্ম আছে, যে কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে, সেই ধর্মটাকে আমরা বলতেছি ধারকত্ব। ঠিক আছে, আবারও বলছি, ধারক হচ্ছে একটা যান্ত্রিক ব্যবস্থা বা যান্ত্রিক কৌশল যার মাধ্যমে চার্জ ধারণ করে রাখা হয়। চার্জ ধারণ করে রাখা মানে হচ্ছে শক্তি ধারণ করে রাখা। ঠিক আছে, তড়িৎ শক্তি সঞ্চয় করে রাখা বা ধরে রাখার যে যান্ত্রিক কৌশল বা যান্ত্রিক ব্যবস্থা, সেটাকে আমরা বলতেছি ধারক, যান্ত্রিক ব্যবস্থা। আর ধারকের যে হচ্ছে ওই ধর্ম বা চার্জ ধারণ করে রাখার ক্ষমতাটা কিরকম, সেটাকে আমরা বলতেছি ধারকত্ব। চার্জ ধারণ করে রাখার যে ক্ষমতা, কতটুকু চার্জ ধারণ করে রাখতে পারে, সেই ধর্ম বা ক্ষমতাটাকে আমরা বলছি হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, তো আমরা যদি একটা সমান্তরাল পাত দাগাই, আমরা আমি শিখেছি তোমাদের বারবার। ঠিক আছে, সমান্তরাল দুটা পাত সামান্য দূরত্বে রাখা হয়, একেবারে কম দূরত্বে রাখা হয়, বায়ু মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। ঠিক আছে, অন্য কোনো মাধ্যমে রাখলে সুবিধা, ধারকত্ব বেশি হয়। এগুলোর ব্যাখ্যাও আমি শিখিয়েছি। ঠিক আছে, ওগুলোর ব্যাখ্যাটা আমাদের এই এতে তেমন লাগে না, তারপর আমি শিখেছি যে ভেতরে যদি একটা অন্তরক পদার্থ রেখে কিভাবে যদি করি আমরা, তাহলে আমাদের বেশি হয়, তাই না? ধারকত্ব বৃদ্ধি পায়, মানে চার্জ ধারণ করে রাখার ক্ষমতাটা বৃদ্ধি পায়। তো এখানে আমার দেখো একটা ব্যাটারির সঙ্গে সংযোগ দিয়েছিলাম। ওকে, তো এখানে আমাদের পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ 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 চার্জ সঞ্চিত হয়েছিল, ব্যাখ্যাগুলো দেখিয়েছি। এখানে নেগেটিভ 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 নেগেটিভ। ঠিক আছে, তো ধারকের সংযোগ চার্জ বলে এখানে আমার প্লাস কিউ পরিমাণ চার্জ, এখানে হচ্ছে মাইনাস কিউ পরিমাণ চার্জ। তো আমরা যখন বলবো যে ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ কত, আমরা প্লাসও বলবো না, মাইনাসও বলবো না। ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে শুধুমাত্র কিউ বলবো, আমরা শুধুমাত্র কিউ বলবো। এটা একটা পাথ, এই পাথে হচ্ছে ধনাত্মক চার্জ কি পরিমাণ জমেছে, এই চার্জে। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর্যন্ত জমবে, চার্জ কতক্ষণ পর্যন্ত সঞ্চিত হবে। এই যে আমরা যে বিভব পার্থক্যটা প্রয়োগ করেছি দুইটা পাতকে চার্জিত করার জন্য, ধারকের একটা চার্জিত করার জন্য, এই বিভব পার্থক্য এবং পাত দ্বয়ের বিভব পার্থক্য যতক্ষণ পর্যন্ত সমান হবে না, ততক্ষণ পর্যন্ত চার্জ জমতে থাকবে। যখন এটা ব্যাখ্যা করে পড়িয়েছি, আপাতত আমি সংক্ষিপ্ত ভাবে বলছি। যখন আমার এই দুইটা পাতের বিভব পার্থক্য, এই দুইটা বিভব পার্থক্য আর এই যে সোর্স ভোল্টেজ, যে ভোল্টেজের মাধ্যমে আমরা এই দুইটা পাতকে চার্জিত করছি, সমান হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুইটা পাতের চার্জ জমতে থাকবে। যখনই এই সোর্স ভোল্টেজ এবং পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য সমান হবে,
তখন কিন্তু আমরা বলবো যে এই পাত দুটি পূর্ণভাবে চার্জিত হয়েছে, অর্থাৎ ধারকটা পূর্ণ চার্জে চার্জিত হয়েছে। এবার খেয়াল করো যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ধনাত্মক চার্জে চার্জিত একই সমান চার্জ, তাহলে বিভব পার্থক্য হলো কিভাবে? আমরা আগেই বলেছি যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভবটা বেশি আর ঋণাত্মক চার্জে চালিত বস্তুর বিভবটা কম। ব্যাখ্যা ট্যাখ্যা করে কিন্তু এগুলো পড়িয়েছি। যাই হোক, এখন আপাতত একটু জানো ধনাত্মক চার্জে চালিত বস্তুর বিভব বেশি, ঋণাত্মক চার্জে চালিত বস্তুর বিভবটা কম। তাহলে অবশ্যই এই দুটা পাতের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে? যতক্ষণ পর্যন্ত এইটার এটার সমান না হচ্ছে বিভব পার্থক্য, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবাহিত হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যখন আমি এটা সরিয়ে ফেলবো, এটা আমরা সরিয়ে ফেলবো, পূর্ণ চার্জে চালিত হলে আমরা সরিয়ে ফেলবো। ঠিক আছে, পূর্ণ চার্জে চালিত হলে কিন্তু আমরা এটাকে সরিয়ে ফেলবো, এই ব্যাটারিটাকে খুলে ফেলবো। ব্যাটারিটা খুলে ফেলে দেখো তো, খেয়াল করো তো, ব্যাটারিটাকে আমি খুলে ফেলেছি। এবার আমরা অনেক দূরে দূরে দেখাচ্ছি, পাত দুটা আসলে অনেক কাছে কাছে থাকে, দেখতে যেন আমাদের সুবিধা হয়, যেজন্য আমরা খুবই একটু দূরে দূরে দেখাচ্ছি। ওকে, এই যে ব্যাটারিটা দেখো তো, এই যে খুলে ফেলছি, এখন এই ব্যাটারিটা খুলে ফেলছি, এই যে ব্যাটারিটা খুলে ফেলছি। তো ব্যাটারিটা যদি খুলে ফেলি, খেয়াল করে দেখো তো, এইটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, পাত হয়ে গেছে ঋণাত্মক চার্জে চার্জিত পাত হয়েছে, এবং এই দুটা পাতের মধ্যে কিন্তু একটা বিভব পার্থক্য ক্রিয়েট হয়েছে। তো এইটা দেখো তো, একটা ব্যাটারিকে চিন্তা করো তো, যে কোনো একটা ব্যাটারিকে চিন্তা করো, ব্যাটারি বা একটা কোষকে চিন্তা করো তো, একটা কোষ কি কি জন্য চার্জ সাপ্লাই করে, কিভাবে চার্জ সাপ্লাই করে? এক প্রান্তে বিভব হচ্ছে বেশি, এক প্রান্তে বিভবটা হচ্ছে কম, অর্থাৎ বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য থাকার কারণে একটা কোষ বা একটা ব্যাটারি, হ্যাঁ আমরা কোষ বলি আসলে, পদার্থবিজ্ঞানের ভাষায় কোষ, ব্যাটারি মানে অনেকগুলা কোষের সমন্বয়। যদিও আমরা ব্যবহারিক ভাষায় ব্যাটারি বলতে কোষ, কোষ বলতে ব্যাটারি বুঝাই। যাই হোক, ব্যাটারি মনে করো, আমরা আঞ্চলিক ভাষায় বললাম, নিজের ভাষায় বললাম বা প্রচলিত ভাষায় বললাম, এই ব্যাটারি। ব্যাটারির কাজ কি? ওই চার্জকে প্রবাহিত করা বর্তনীর মধ্যে দিয়ে। ঠিক আছে, চার্জকে প্রবাহিত করতে, দেখো তো, তো চার্জকে কেন প্রবাহিত করতে পারে সে? তার মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে এটার মধ্যে, সেই শক্তি দ্বারা সে কি করে? ধনাত্মক চার্জকে এদিক থেকে এদিকে সরায় দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এখন তো আমার এই ব্যাটারিটা নাই, তো কি ব্যাটারিটা নাই তো কি হয়েছে? এখন যে পাতটা, এখানে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আর এখানে মাইনাস ঋণাত্মক চার্জে চালিত যে পাত দুটো হয়েছে, তাদের মধ্যে তো এই বিভবের সমান একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। হ্যাঁ, তৈরি হয়েছে। তাহলে কিন্তু এখানে যদি আমরা একটা বাল্ব যুক্ত করি, তাহলে বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। কারণটা হচ্ছে এই দুটা পাতের মধ্যে একটা কিন্তু বিভব পার্থক্য তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝবো, দেখো তো, এই পাত দুইটা এখন কিন্তু শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন এই যে ভোল্টেজ মানে কি, বিভব পার্থক্য দিলে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, বাল্ব জ্বলে, তাই না? ঠিক তেমনি কিন্তু এখন এই পাত দ্বয় দ্বারা আমরা এই বাল্বটাকে জ্বালাইতে পারছি। ঠিক আছে, তার মানে এটা একটা তড়িৎ শক্তির উৎস হিসেবে কাজ করছে, তার মানে কি শক্তি সঞ্চয় করে রেখেছে। এই যে তড়িৎ সঞ্চয় করে রাখার যে ব্যবস্থাটা, সেটাকে বলতেছি আমরা তড়িৎ ধারক। তড়িৎ ধারক কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে সেই ক্ষমতা নির্ণয় করা, যে ক্ষমতা বা ধর্ম, সেটাকে আমরা বলছি ধারকত্ব। ওকে, এটা আমরা বেসিকটা শিখলাম। এই ধারক, এই বিভব পার্থক্য সমান হলে ধারকটা আমরা বলবো পূর্ণ চার্জে চার্জিত হয়ে গেছে, এবং ধারকের সঞ্চিত চার্জ বলতে আমরা শুধুমাত্র কিউ চার্জ বলবো, আমরা নেগেটিভ বা পজিটিভ চার্জ বলবো না। ঠিক আছে, শুধু কিউ চার্জ। ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ কত? কিউ। আর ধারকের এই পাতের ক্ষেত্রফল আছে, আমরা আপাতত একটু বেসিক দেখলাম, ধারকের ছোট করে দেখলাম। হ্যাঁ, বেশি ব্যাখ্যা আমি দিই নাই। এবার দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারক একটু দাগাই আমরা, ওইটাই দাগাবো একটু। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দাগায় নিচ্ছি। যাদের আগে থেকে পড়া নাই তাদের মোটামুটি পড়াটা হয়ে যাওয়ার কথা। এতটুকু যতটুকু পড়াচ্ছি না ততটুকুই লাগে, আসলে অত বেশি লাগে না। আগে তো তোমাদের কিছু না কিছু জানা আছে, বুঝতে পেরেছ? তো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তো এখানে এই দুটা পাত খুবই কাছাকাছি। তো এই দুটা পাতের মধ্যে কিন্তু তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা এক পাত থেকে ধনাত্মক পাত থেকে কিন্তু ঋণাত্মক পাতে যাবে। দেখো তো, একেবারে দুটা কাছে, তো এই তড়িৎ বলরেখা গুলা কিন্তু প্রায় সমান্তরাল হয়, প্রায় সমান্তরাল হয়। তাই আমরা সমান্তরাল পাত ধারক, সমান্তরাল হয়। ঠিক আছে, এই যে ধনাত্মক প্রান্ত ছিল এটা, ধনাত্মক 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 থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ বলরেখা গুলো যায়, আমরা জানি, সবাই জানি। আর আমরা জানি তড়িৎ বলরেখা একটা কাল্পনিক ধারণা মাত্র, কাল্পনিক ধারণা মাত্র, তাই না?
মাইনাস কি পরিমাণ চার্জ। তো তড়িৎ বলরেখা আছে, যে অঞ্চলের মধ্যে তড়িৎ বলরেখা আছে সেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র আছে। যেখানে তড়িৎ বলরেখা নেই, মানে তড়িৎ ক্ষেত্র বর্ণনা করার জন্য, তড়িৎ ক্ষেত্র বর্ণনা করার জন্য মাইকেল ফ্যারাডে এই বিষয়টার কিন্তু অবতারণা করেছেন। এই বিষয়টা কিন্তু অবতারণা করেছেন তড়িৎ তড়িৎ ক্ষেত্র বর্ণনা করার জন্য। এগুলো কাল্পনিক রেখা, ঠিক আছে, ধনাত্মক প্রান্ত থেকে বের হয়, ঋণাত্মক প্রান্তে কিন্তু যেভাবে ধনাত্মক থেকে বের হয় সেভাবে ঋণাত্মকে কিন্তু পৌঁছে। তোমরা বলরেখাটা একটু দেখে নিও। হ্যাঁ, বলরেখা আমি আর নতুন করে আর পড়াতে যাব না, বুঝতে পেরেছ? তো এখন যে এই যে তড়িৎ বলরেখা গুলো আছে, এরই ভেতরে এই তড়িৎ ক্ষেত্র আছে, বাইরে কোনো বিন্দুতে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র নাই এই ক্ষেত্রে। তো বাইরে যেহেতু কোনো বিন্দুতে কোনো তড়িৎ ক্ষেত্র নাই, সেহেতু বাইরে প্রাবল্যের মান হচ্ছে 0। মনে যেন থাকে, যেখানে তড়িৎ ক্ষেত্র নাই সেখানে তড়িৎ বল 0, তার মানে প্রাবল্যের পরিমাণ হচ্ছে 0। ওকে। আর তড়িৎ ক্ষেত্রের এই যে এই সমান্তরাল পাতদের মাঝামাঝি কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় প্রাবল্য ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা ডিভাইড বাই এপসিলন নট। দেখাই, ছোট করে লিখছি, সিগমা ডিভাইড বাই এপসিলন। পরীক্ষায় কিন্তু এটা থেকে, এই কনসেপ্ট থেকে 23 প্রশ্ন আসছে, 24 কিন্তু প্রশ্ন আসছে। যারা প্রশ্নকর্তা তাদের কাছে সমান্তরাল পাত ধারকটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, তাই তারা কিন্তু এখান থেকে মোটামুটি প্রশ্ন করে থাকে। ঠিক আছে, তাহলে ভেতরের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে সিগমা ডিভাইড বাই এপসিলন নট। সিগমার কথাটা বলা হয় নাই তোমাদের, সিগমাটা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। এখানে বলবো বলেই ওখানে আর বলি নাই আমি। চার্জের পরীক্ষায় কিন্তু খুবই আসে সংজ্ঞা আকারে, তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্ব, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ। অর্থাৎ একক ক্ষেত্রফলে কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে। ঘনত্ব বলতে আমরা কি বুঝি? জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা বুঝি না ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে কি পরিমাণ লোকজন বাস করে, ঠিক তেমনি প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ উপস্থিত আছে কোন বিন্দুর চারিদিকে। হ্যাঁ, কোন বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে, সেই চার্জের পরিমাণকেই বলতেছি আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব। ওকে, কিউ ডিভাইড বাই এ। তো এটা কিন্তু আমাদের সিগমার মান, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই। তো এখান থেকে আমরা সিগমা বের করে নিয়ে এখানে এপসিলন নট দ্বারা ভাগ করলে কিন্তু আমরা তড়িৎ প্রাবল্যটা পেয়ে যাবো। মনে রাখবো, এখানে 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 অনেকগুলা বিন্দু আমি দিচ্ছি র্যান্ডমলি। হ্যাঁ, সবগুলা বিন্দুতে একই জিনিস কিন্তু প্রাবল্যের মান। কারণটা কি? এই দুটা পাত খুবই কাছাকাছি এবং এই দুটা পাতের মাঝামাঝি তড়িৎ প্রাবল্য একেবারে সুষম, একেবারেই সুষম, যার কারণে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কিন্তু সেম সেম থাকবে। আমরা যত বড় দূরত্ব দেখাচ্ছি, সেটা দূরত্ব কিন্তু এত বড় না, বোঝার জন্য আমরা কিন্তু এত বড় দূরত্ব দেখাচ্ছি। এখানে যে পাতদ্বয় দেওয়া আছে সেই পাতদ্বয়ের দূরত্ব হচ্ছে মনে করো ডি। সমান্তরাল যে পাতদ্বয় দেওয়া আছে পাতধারক, এর জন্য তার দূরত্ব হচ্ছে ডি, আর এটা চার্জের পরিমাণ হচ্ছে, সরি, ক্ষেত্রফল, প্রতিটি পাত্রের ক্ষেত্রফল হচ্ছে এ। এটা একটু আমি ছোট করে বড় করে পড়াচ্ছি, বড় করে বলতে যতগুলো পরীক্ষা আসতে পারে। এখানে প্রতিটি ক্ষেত্রফল, প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। তো আমরা এখানে যদি আমাদের ই বের করতে হয় বা ভি বের করতে হয়, তাহলে ই বের করেছি, ভি ইজ ইকুয়াল টু ইডি। ভি ইজ ইকুয়াল টু কত? ইডি। এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে। তাহলে এইটা কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু এটা দিয়ে অঙ্ক করতে হয় যে ই দেওয়া আছে ভি বের করে নিতে হয়, অথবা ভি দেওয়া আছে ই বের করে নিতে হয়। এটা হচ্ছে পাতদ্বয়ের মাঝামাঝি। সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এই কটা সূত্র কিন্তু খাটবে। আমি যদি ইটা আবার লিখে দিই, ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসিলন নট, ভি ইজ ইকুয়াল টু ইডি। ওকে, আর এটা আমরা জানি চার্জের তলমাত্রিক ঘনত্ব। এখানে যদি এককটা আমার দরকার হয়, আমি একবার সংখ্যাটা যেহেতু বলেই দিলাম, কোন বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে উপস্থিত চার্জের পরিমাণ। তাহলে এবার আসো, কিউ মানে কুলম্ব পার মিটার স্কয়ার। এটা কিন্তু পরীক্ষায় আসে একক নৈর্ব্যক্তিক আকারে। এই তিনটা সূত্র কিন্তু আমার এখানে ভেতরে লাগবে আমার সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে। ঠিক আছে, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এই তিনটা লাগবে কিন্তু ভেতর থেকে যদি প্রশ্ন আসে। যে কোনো বিন্দুতে কিন্তু বিভব নির্ণয় করতে বলতে পারে, আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারবো, ইজ ইকুয়াল টু ইডি, ই আর ডি। ওকে, সমান্তরাল পাতধারক। এই সূত্রটা আমরা কিন্তু অলরেডি স্টাডি করেছি যে ই এবং ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ইজ ইকুয়াল টু ভি ভাগ ডি। ওই যে বিভব আর প্রাবল্যের যে আমার সূত্রের মধ্যে যে সম্পর্ক আছে না, ওই সম্পর্ক দিয়ে যোগ বিয়োগ ভাগ করলে কিন্তু এটা পেয়ে যায়। এখন এই সমান্তরাল পাতধারকের ধারকত্ব
এই কত রে, সি ইজ ইকাল টু কিউ ভাগ ভি না, এটাকে সংজ্ঞাটা আমি যেহেতু আগে পড়াইছি যে কিউ ইজ ইকাল টু সিভি, কিউ ইজ ইকাল টু সিভি, আমার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। ধারকত্ব বললেই আমরা এটা বের করব, এটা আমার লাগবে। ধারকত্ব পড়ার ক্ষেত্রে আমাদের এটা লাগবেই লাগবে। কিউ ইজ ইকাল টু সিভি, এর ব্যাখ্যা আমি যখন এই তোমাদের পড়িয়েছিলাম এখান থেকে কিন্তু দিয়েছিলাম। দেখো তো একটু এখানে একটু বলে নিই, একটু যেহেতু আমি এই কথাটা চলেই আসলো, এখানে বিভব পার্থক্য যত বেশি হবে, বিভব পার্থক্য যত বেশি হবে, ঠিক আছে, চার্জ ধারণ রাখার ক্ষমতা তত বেশি হবে। বুঝতেই পারছো? তার মানে কিউ এবং সি পরস্পর প্রপোর্শনাল, কিউ এবং ভি, এখান থেকে আমরা পাই কিউ ইজ ইকাল টু সিভি, এখান থেকে পাই আমরা সি ইজ ইকাল টু কিউ ডিভাইড বাই ভি। ওকে, তাহলে এটা কি মনে রাখবো? তাহলে বিভব পার্থক্য যত বেশি, চার্জ ধারণ করে রাখার ক্ষমতা তত বেশি। বিভব পার্থক্য যত বেশি, এখানে তত বেশি চার্জ জমা হবে, তাই না? তত বেশি চার্জ জমা হবে, যত বেশি চার্জ জমা হবে তাদের বিভব পার্থক্যটাও তত বেশি হবে। খেয়াল করে দেখো, এখানে 10 ভোল্ট জমা হয়েছে মনে করো, 10 কুলম্ব, এখানে 10 কুলম্ব, 10 বিয়োগ 10, বিয়োগে বিয়োগে যোগ, এখানে বিয়োগ 10, তাহলে 20 হয়ে গেল। যদি 20 হয়, 20 20 40, 40 হলে 40 40 80, যত চার্জ বেশি জমা হবে তত বিভব পার্থক্য বাড়বে, বা বিভব পার্থক্য যত বেশি হবে চার্জ এখানে তত বেশি জমা হবে। সেই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এটা পাচ্ছি। দেখো তো, এখানে সংজ্ঞাটা হচ্ছে ভি ইজ ইকাল টু 1 ভোল্ট হলে সি ইজ ইকাল টু কিউ, অর্থাৎ দুইটা পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট বাড়াইতে যে পরিমাণ চার্জের দরকার হয় তাকে বলবো আমরা ওই ধারকের ধারকত্ব। ভালো করে খেয়াল করা বলো যে ভি এর মানটা পরীক্ষা আসে কিন্তু 1 ভোল্ট বাড়াইতে, বিভব পার্থক্য 1 ভোল্ট বাড়াইতে হবে না? চার্জ লাগবে কি লাগবে না? অবশ্যই চার্জ লাগবে। যে চার্জ লাগাইলে যে ভোল্টটা সেটাকে বলবো আমরা। তো এখন খেয়াল করো, কোন ধারকত্ব দেখা হচ্ছে ফ্যারাড, তাই আমি বললাম যে 1 ভোল্ট বাড়াইতে মনে করো 10 কুলম্ব চার্জ লাগছে, 10 কুলম্ব চার্জ লাগছে, তাহলে আমার বিভব পার্থক্য এখান থেকে বিভব চার্জ লাগছে, তাহলে আমাদের কি ধারকত্ব তাহলে কত? 10 ফ্যারাড। আমি যদি বলি যে 1 ভোল্ট বাড়াইতে 20 কুলম্ব চার্জ লাগছে, তাহলে 20 ফ্যারাড। তাহলে যত বেশি চার্জ লাগবে তাদের ধারকত্বের মানটা তত বেশি, ঠিক আছে? 1 ভোল্ট বাড়াইতে তো পরিমাপটা তো করতে হবে যে একটা চার্জ ধারণ ক্ষমতা কিরকম একটা একটা ধারকের, একটা রেফারেন্স লাগবে, কার সাপেক্ষে আমরা হিসাব নিকাশ করি? 1 ভোল্টের সাপেক্ষে। যে 1 ভোল্ট বাড়াইতে যে পরিমাণ চার্জ লাগে সেটাকে বলবো ওই ধারকের ধারকত্ব। 1 ভোল্ট বাড়াইতে যদি 20 কুলম্ব চার্জ লাগে তাহলে বলবো 20 ফ্যারাড, 40 কুলম্ব লাগলে 40 ফ্যারাড, 50 কুলম্ব লাগলে 50 ফ্যারাড। যত চার্জ বেশি তত ধারকত্ব বেশি, খেয়াল করো, যত চার্জ বেশি তত ধারকত্ব বেশি। তাহলে বিভবের সাথে ধারকের সম্পর্ক কি? অবশ্যই সমানুপাতিক। এখান থেকে আমরা কিউ ইজ ইকুয়াল টু সিভি পেয়েছি। ওকে, এটা কিন্তু বড় করে পড়ালাম, মোটামুটি বড় করে, সম্পূর্ণ বলবো না কি ভাবছি। এখান থেকে আমরা পাবো হচ্ছে সি ইজ ইকুয়াল টু, আর দেখাবো না, এপসাইলন নট এ ডিভাইড বাই ডি। এটা এই কিউ এর মানটা যদি বসায় দিই, ওই কিউ এর মানটা থেকে সবকিছু বসায় দিলে ভি এর মানটা যদি আমরা বসায় দিই, এগুলো দিয়ে ই দিয়ে সব দিয়ে বেশি এপসাইলন নট এ বাই ডি, আর আমার অন্যগুলো লাগবে না, অন্যগুলো আমাদের লাগবে না, ঠিক আছে? ভি এর মানটা হচ্ছে ইডি, এখানে ই এর মানটা আবার কত? ওই যে সিগমা ডিভাইড বাই এপসাইলন নট, এগুলো সবগুলো বসাইলে আমরা পাবো হচ্ছে এপসাইলন নট এ ডিভাইড বাই ডি। এবং খেয়াল করে দেখো, এখানে যদি আমাদের, আমি এখানে আবার লিখতেছি সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইড বাই ডি, এটা যে তারকের ধারকত্ব। মনে রাখবা, কোনো কিছু প্রশ্নের মধ্যে কার উপর নির্ভর করে এটা সেটা বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে, এগুলো সংজ্ঞা দেখেই কিন্তু বা সমীকরণ দেখেও কিন্তু আমরা ডেভেলপ করতে পারি বা অ্যান্সার দিতে পারি। যেমন দেখো, পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত কমাবো আমরা ধারকত্ব তত বৃদ্ধি পাবে। দেখো তো রিলেশনটা কি, ব্যস্তানুপাতিক। আবার এ মানে কি? এ মানে হচ্ছে পাদদ্বয়ের মধ্যে কি বলে, পাতের ক্ষেত্রফল, মানে পাদদ্বয় কত বড় বা কত ছোট। ক্ষেত্রফল বড় মানে কি পাত বড়, ক্ষেত্রফল ছোট মানে কি পাত ছোট। যত বড় পাত হবে তত তোমার ধারকত্বটা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এটা দেখে কিন্তু সুন্দরভাবে আমরা দুটো ব্যাখ্যা দিতে পারলাম। পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে তত কম হবে, আর যত কম হবে তত বেশি হবে। সিমিলারলি এর মানটা যত বেশি হবে বা পাদদ্বয়ের ক্ষেত্রফল যত বেশি হবে তত ধারকত্বটা বেশি হবে। এখানে একটা ভালো করে খেয়াল করে দেখো, ডান পাশে একটা সুন্দর করে চিহ্ন দিয়েছি, বিন্দু দিয়েছি, এখানে কিন্তু প্রাবল্যের মান 0। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এটা, বাইরে আমার প্রাবল্যের মান 0, ভেতরে যে কোনো বিন্দুতে হচ্ছে, যে কোনো বিন্দুতে কিন্তু ভালো করে কথা শুনে নেও, যে কোনো বিন্দুতে সিগমা ডিভাইড বাই এপসিলন, যে কোনো বিন্দুতে, যে কোনো বলতে কিন্তু ভেতরে পাদদ্বয়ের মাঝামাঝি, যে কোনো বিন্দুতে মাঝামাঝি, পাদদ্বয়ের মাঝামাঝি, আমি লিখে দিই পাদদ্বয়ের মাঝামাঝি,
মাঝামাঝি যে কোনো বিন্দুতে আমাদের প্রাবল্যের মানটা হচ্ছে সমান থাকবে। ওকে, এপসিলন নট এ ডিভাইড বাই ডি। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম এগুলো। এখানে একটা বিষয় আছে যে যদি এখানে লিখি নেই, যদি পাদদ্বয়ের মাঝে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, হ্যাঁ, পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে কোনো বস্তু থাকে, তাহলে আমরা এপসিলন নট যেখানে আছে সেখানে আমরা কে লিখবো, কে এপসিলন নট এ ডিভাইড বাই ডি লিখবো, কে এপসিলন নট এ ডিভাইড বাই ডি লিখবো। ওকে, এখন একটা ব্যাপার একটু বলে নিই তোমাদের। এখানে কিন্তু যদি ওই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আমি দিচ্ছি, মাধ্যম সম্পন্ন একটা ডাইইলেকট্রিক ফলকটা দিচ্ছি আমরা, দেখো তো খেয়াল করে, এই যে পাত, এই যে পাত, তো এই দুটা পাতের মাঝামাঝি যদি আমরা টি পুরুত্বের কোন ডাইইলেকট্রিক ফলক দিই, টি পুরুত্বের, টি পুরুত্বে যদি আমরা দিয়ে থাকি, ওকে, টি এটা এই যে ডাইইলেকট্রিক আমি দিলে আমরা যে জানি যে ডাইইলেকট্রিক কোনো মাধ্যমে যদি আমি এই ধারকটা চার্জিত করি বা থাকে, তাহলে তার ধারকত্ব কিন্তু বৃদ্ধি পায়। যদি টি পুরুত্ব দেওয়া থাকে, এটা হচ্ছে পুরুত্ব দেওয়া আছে, টি পুরুত্ব দেওয়া আছে, তখন আমাদের পুরুত্ব যদি উল্লেখ থাকে, পুরুত্ব যদি উল্লেখ থাকে, পুরুত্ব, তড়িৎ মাধ্যমাঙ্কের সাথে পুরুত্ব উল্লেখ আছে, এটা মনে রাখো, তড়িৎ মাধ্যমাঙ্ক কে, আর এটা 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 হচ্ছে টি পুরুত্বের, টি পুরুত্বের উল্লেখ থাকলে, শুধু কে দেওয়া থাকলে আমরা এটা লিখবো, শুধু কে, শুধু কে দেওয়া আছে, ঠিক আছে। আর যদি শুধু কে না, কে এর সাথে যদি পুরুত্বটা দেওয়া থাকে, তাহলে আমরা লিখবো হচ্ছে সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এ ডিভাইড বাই হচ্ছে ডি মাইনাস টি, ডি মাইনাস টি প্লাস টি, টি ভাগ কে, প্লাস টি ভাগ কে, ঠিক আছে। এটা হচ্ছে পুরুত্ব দেওয়া থাকলে, তাহলে আমরা লিখি যে কে এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক তড়িৎ মাধ্যমাঙ্ক, তড়িৎ মাধ্যমাঙ্ক ও, ঠিক আছে। আমি যদি দুটো জিনিস একসাথে থাকে, দুটো তড়িৎ মাধ্যমাঙ্ক এবং পুরুত্ব, দুটো জিনিস দেখো, তড়িৎ মাধ্যমাঙ্ক এবং পুরুত্ব দেওয়া থাকলে আমরা লিখবো হচ্ছে এপসিলন নট এ ডিভাইড বাই ডি মাইনাস টি প্লাস টি ভাগ কে। আর শুধু তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকলে, শুধু তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকলে, শুধু তড়িৎ মাধ্যমাঙ্ক, মাধ্যমাঙ্ক দেওয়া থাকে, এটা মুখস্থ করবা, ইদানিং কালে আসে কিন্তু, এটা সিলেবাসে আগে ছিল না, কোনো একটা রাইটার এটা ঢুকাইছে, পরে ওই যারা এক্সামিন প্রশ্ন করে তারা এটা ঢুকাই দেয়। এটার কোনো ইয়ার মধ্যে কোনো ডেরিভেশন কিচ্ছু নাই, কোনো বইয়ে ডেরিভেশন দেওয়া না, একটা বই দেওয়া আছে, তো ঠিক আছে। তো ডেরিভেশন আর করার দরকার নেই, আপাতত এটা করবো আমরা। শুধু যদি আমার তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে, সি ইজ ইকুয়াল টু যেখানে এপসিলন নট আছে সেখানে সেখানে কে গুণ করবো, এ ডিভাইড বাই হচ্ছে ডি। ওকে, আর কোনো কিছু দেওয়া না থাকলে আমরা বাই ডিফল্ট ধরে নেব হচ্ছে এপসিলন নট এ ডিভাইড বাই ডি, এ এ, আর এটা হচ্ছে দূরত্বটা হচ্ছে ডি, এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক। তোমরা আমি যে প্রবলেম গুলো ইয়াগুলো দেখালাম এমনি অঙ্ক পারবা। এবার গোলাকার পরিবাহী ধারকত্ব, গোলাকার পরিবাহের মধ্যে মনে করো কিউ পরিমাণ চার্জ দিয়েছি আমরা, তো গোলাকার পরিবাহের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সি ইজ ইকুয়াল টু হবে 4 পাই এপসিলন নট আর, অথবা 4 পাই কে এপসিলন নট, কে এপসিলন নট ভাগ আর, কে এপসিলন নট আর, এটা কে রে, কে এটা, যেখানে আমার এপসিলন নট থাকবে, যদি তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে সেখানে একটা কে গুণ করব, তাহলে গোলাকার পরিবাহী ধারকত্ব। পরীক্ষা আসে এখানে সুন্দর করে একটা নৈর্ব্যক্তিক দিয়ে থাকে, সি প্রপোর্শনাল টু আর, এখান থেকে নৈর্ব্যক্তিক বিভিন্ন ভাবে আসতে পারে। দেখো তো আর মানে কি, আর মানে হচ্ছে গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ, তার মানে আর যত বড় হবে ধারকত্বটা তত বড় হবে, আর যত বড় হবে ধারকত্বটা তত বড় হবে। তার মানে আর বড় হওয়ার অর্থ কি, তার মানে গোলাকার পরিবাহীটার ক্ষেত্রফল যত বড় হবে, যত আকার বড় হবে, বাংলা কথা, আকার যত বড় হবে, তার ধারকত্ব বা চার্জ ধারণ করে রাখার ক্ষমতা, ধারকত্ব দেখো কমন সেন্সটা খেয়াল করো, চার্জ ধারণ করে রাখার ক্ষমতা, এই ধর্মটাকে আমরা ধারকত্ব বলতেছি, কি পরিমাণ চার্জ ধারণ করে রাখার বা কি পরিমাণ তার চার্জ ধারণ করে রাখার ক্ষমতা, যেটা বললাম আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব। ওকে, ধারকত্ব খুবই সহজ, এটা পরীক্ষা আসে খুবই ভালো, যে 4 পাই নট ইন্টু শুধুমাত্র আর। তো এখানে যদি বিভবটা বের করে, এখানে আমার ডেরিভেশন করার দরকার নেই, ডেরিভেশন করার দরকার নেই, এটা যে পৃষ্ঠের বিভব লাগে আর চার্জ লাগে, কি ইজ ইকুয়াল টু সিবি, পৃষ্ঠের বিভব কত,
ভি ইজ ইকুয়াল টু 1 ভাগ 4 পাই এপসিলন নট ইনটু কিউ ডিভাইড বাই আর। তাহলে আমাদের সি ইজ ইকুয়াল টু কত, কিউ ভাগ ভি। এই কিউ ভাগ ভি বা ছোট হাতের কিউ লিখেছি এখানে, কিউ ভাগ ভি দিলাম। তো কিউ কে যদি আমরা ভি দ্বারা ভাগ করি, তাহলে কিউ ডিভাইড বাই ভি এর মান হচ্ছে 1 ভাগ 4 পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই আর। এই দেখো কিউ কিউ কেটে গেল, ওই যে 4 পাই এপসিলন নট আর হয়ে গেল। ঠিক আছে, এটা শূন্যের মাধ্যমে বের করে দেখালাম, ভেরি সিম্পল। তাই আমরা দেখালাম, 1 মিনিট লাগবে তাই দেখালাম। ওকে, তাহলে গোলাকার পরিবাহী ধারকত্ব আমরা পেয়ে গেলাম। এবার ধারকের সঞ্চিত শক্তি, ধারকে এটা ডেরিভেশনে করাবো না আমরা, ধারকে সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি পড়লে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে আপাতত এই পর্যন্ত। আর গাউস লটা একটু অঙ্ক যদি পরীক্ষায় তেমন আসে না, গাউস লটা একটু যদি দেখ, আমি তোমাদের পড়িয়েছি আমার স্পষ্ট মনে আছে, গাউস ল ফুল পড়িয়েছি তোমাদের রেগুলার ক্লাসে, সুন্দর করে দুই তিনটা ক্লাস নিয়ে পড়াইছি, দুইটা ক্লাস নিয়ে পড়াইছি, তিনটা ক্লাস নিয়ে পড়াইছি। গাউস ল থেকে বিভিন্ন ভাবে যেভাবে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে বিভব নির্ণয় করে সেটা দেখিয়েছি। ধারকের সঙ্গে একটা মনে রাখা হবে, হাফ সিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। তো এই একটা মনে রাখো, তো হাফ সিভি স্কোয়ার মনে রাখলে সবই আমরা পাবো। আমাদের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র কি ধারকের ক্ষেত্রে, কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ ইজ ইকুয়াল টু সিভি। এখান থেকে যদি আমি বলি স্যার কিউ ইজ ইকুয়াল টু সিভি থেকে আমি অনেক কিছু বের করে নিতে পারবো। ধারকে ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি। তোমাদের নেক্সট ক্লাসে আমি হচ্ছে সিকিউ করাবো, অনেকগুলা টাইপের সিকিউ করাবো, মিনিমাম 7-8টা সিকিউ করাবো। সেখানে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে, সার্কিটের বিভিন্ন ব্রাঞ্চে চার্জ বের করা শিখাবো, শিখাইছি আমরা, জাস্ট উদাহরণ টানবো ওইটার সমান্তরাল এবং শ্রেণীতে থাকলে কিভাবে বিভিন্ন ব্রাঞ্চে চার্জ বের করা যায় বা বিভিন্ন ব্রাঞ্চে শক্তি বের করা যায়, বিভিন্ন ধারকের সঞ্চিত শক্তি বের করা যায় বা বিভব বের করা যায়, এটা শিখবো। এবং এটা এটা শিখলে আমরা ওই সেম প্রসিডিউরে আমরা ব্যবহার করব হচ্ছে তড়িতের ওই যে অঙ্কগুলো আছে না রোধের ক্ষেত্রে, একইভাবে। ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, লিখলাম আবারও, হাফ সিভি ইন্টু ভি লিখা যায় না? হ্যাঁ লিখা যায়। তাহলে সিভি মানে কি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, হাফ কিউ ভি লিখা যায়। আবার ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, তাই বললাম যে না আমি ভি রাখবো না, তাহলে হাফ সি, ভি এর জায়গায় কি বসাবো, কিউ ভাগ সি বসাও, হোল স্কোয়ার বসাও, তাহলে আমরা পাচ্ছি হাফ সি ইন্টু কিউ স্কোয়ার ভাগ সি বা কিউ স্কোয়ার ভাগ 2c। তো আমাদের যখন যেটা লাগবে তখন আমরা বের করে নিব, কিন্তু আমরা মনে রাখবো সুন্দর করে, এটাই মনে রাখবো, কারণ এটা আমাদের ওই হাফ এম ভি স্কোয়ারের মতো একটা সূত্র, তো আমাদের মুখে সেট হয় ভালোভাবে যে ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। তো আমাদের যদি সি বা ভি দেওয়া না থাকে তাহলে আমরা ওই কিউ ইজ ইকুয়াল টু সিভি এর সাহায্য নিব, কিউ ইজ ইকুয়াল টু সিভি এর সাহায্য নিয়ে আমরা হচ্ছে ওখান থেকে যেটা দেওয়া নেই সেটা বের করে নিয়ে তারপর বসাবো। একটু মনে রাখি আমরা, যে ধারকের সঞ্চিত শক্তি বের করব সেই ধারকের, দেখো আমি যদি দেখাই তোমাদের, এই যে এইটা একটা ধারক, নাম দিলাম সি, এটা দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম দিলাম হচ্ছে ভি। যে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য জানা আছে বা যে ধারকের আমি সঞ্চিত শক্তিটা বের করতে চাই সেই ধারকের নাম দিতে হবে, সেই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যটা দিতে হবে। সিমিলারলি যদি বলি আমরা যে না আমি এভাবে বলবো না, যে এখানে একটা ধারক আছে এরই মধ্যে কি পরিমাণ চার্জ যাচ্ছে, এটার নাম কি সি, তবুও কিন্তু আমরা ধারকত্বটা বের করতে পারবো, এর সঞ্চিত শক্তিটা বের করতে পারবো হাফ কিউ স্কোয়ার ভাগ সি। তাহলে যে ধারকের মধ্য দিয়ে আমি সঞ্চিত শক্তি বের করব, সঞ্চিত শক্তি কিন্তু বের করব, সেই ধারকের চার্জের নাম লিখবো কি কিউ স্কোয়ার, আর যে ওই ধারকের নাম কি সি। এভাবে আমরা কিন্তু সঞ্চিত শক্তিটা বের করতে পারি। যে ধারক সেই ধারকটা নিতে হবে, সেই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য নিতে হবে, যে ধারক সেই ধারকের মধ্য দিয়ে চার্জ নিতে হবে এবং সেই ধারকের কিন্তু নাম দিতে হবে। ভালো যেন মনে থাকে, ঠিক আছে, বুঝায় বুঝায় পড়ালাম। এটা কিন্তু আমাদের ধারকের সঞ্চিত শক্তিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার তোমাদের আরো একটা জিনিস আছে, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা একটু দেখাবো লাস্ট, একক আয়তনে লাস্ট, এটা এটা একটু মুখস্থ করতে হবে। এটা মুখস্থ থাকে, একক আয়তনে। তো আমরা বুঝতেই পারছি যে আমার ধারকের মোট সঞ্চিত শক্তি হচ্ছে এইটা, তো আমি যদি এখানে আয়তন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু একক আয়তনের সঞ্চিত শক্তি বের হয়ে যাবে। আয়তন বলতে আমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আয়তন বলতে কি বোঝাই আমরা, ক্ষেত্রফল গুণ হচ্ছে দূরত্ব, মানে এ ইন্টু ডি। এটাকে যদি এ ডি দ্বারা ভাগ করে দাও, এ ডি দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু আমাদের পেয়ে যাবো। আমরা আর ওটাতে আমাদের যাচ্ছি না। এই আবার বলছি, এখানে ধারকের
যে সমান্তরাল পারদর্শকের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু এডি, ভি বলতে কিন্তু আয়তন, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে আমাদের হাফ, ওটাকে হাফ সিভি স্কোয়ার আমি লিখে দিই, ভাগ হচ্ছে আয়তন বলতে কিন্তু ভি, এই যে ভি, এটা কিন্তু ভি বলতে আমরা কি বলে ভোল্টেজ, আর ভি কিন্তু আয়তন, রেজাল্ট পাবো কত, এটা ইউ প্রাইম লেখো, বা ইউ প্রাইম ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে হাফ এপসাইলন স্কোয়ার, এপসাইলন নট স্কোয়ার, স্কোয়ার। এটা মনে থাকলে থাকলো, না থাকলে হাফ সিভি স্কোয়ার কে আমরা আয়তন দ্বারা ভাগ করব, এটা কিন্তু আয়তন, এই যে বড় করে মোটা করে দাগ দিয়ে দিলাম, এটা কিন্তু আয়তন, আর এটা কিন্তু ভোল্টেজ, হাফ সিভি স্কোয়ার মানে কি ভোল্টেজ, আর এই ভি মানে হচ্ছে আয়তন। হিসাব করলে আমরা কত পাবো, হাফ এপসাইলন নট স্কোয়ার। আবারও বলে রাখছি, কখনো যদি তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে, যেখানে তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকবে যে অঙ্কের মধ্যে, ওই এপসাইলন নট ওই সূত্রের মধ্যে যেখানে ছিল সেখানে ওই তড়িৎ মাধ্যমাঙ্ক দ্বারা গুণ হয়ে যাবে, ভুলে যেন না যাই, ভুলে যেন না যাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর সমান্তরাল আমি মনে হয় ওটা বারবার দেখাইছি, অনেকবার দেখিয়েছি আমার ধারণা, তোমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় করাইছি, অনেকবার করাইছি। তবু আমরা সামনের ক্লাসে ছোট্ট করে একটা রিভিউ নিব, 5 মিনিটে রিভিউ নিয়ে আমরা ওটাই ইম্পর্টেন্ট, ওটা খুবই ইম্পর্টেন্ট, যে কোথায় চার্জ, কোন ধারকের মধ্যে সঞ্চিত চার্জ কত, সঞ্চিত শক্তি কত, বিভব কত, সবই কিন্তু বের করতে বলে। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা ওটা শেষ কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। আশা রাখি এই পর্যন্ত যারা ওটা মোটামুটি কমপ্লিট আছে, আমার মনে হয় এই চ্যাপ্টার আর আটকাবে না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তড়িৎ দ্বিমেরুর একটা অঙ্ক আমরা উদাহরণের মাধ্যমে করে ফেলবো। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে প্রাবল্য বা বিভব নির্ণয় করার জন্য অতিরিক্ত সূত্র জানার দরকার হয় না। আমরা যে তড়িৎ প্রাবল্য এবং বিভব নির্ণয় করেছি অলরেডি বিভিন্ন চার্জের ক্ষেত্রে, ওখানে ঠিক সেম ভাবে আমরা নির্ণয় করতে পারবো। তাই এটা আলাদা করে দেখার কিছু নাই, আলাদা করে নির্ণয়, ওখানে নির্ণয় করতে পারো মানে এখানেও তুমি নির্ণয় করতে পারবা। ওকে, ওখানে নির্ণয় করতে পারো মানে এখানেও নির্ণয় করতে পারবা, ঠিক আছে?